ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতি 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপে ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। আজ ঐতিহাসিক 26শে জুন। 1997 সালে আইসিসি ট্রফি জয় এবং 1999 সালে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে জয়ের পর আজকের এই দিনটি বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের এক মর্যাদাপূর্ণ দিন। কারণ 2000 সালের এই দিনে 10ম সদস্য হিসেবে টেস্ট স্ট্যাটাস লাভ করে বাংলাদেশ। 9টি টেস্ট খেলুড়ে দেশের সম্মিলিত ভোটে পাওয়া এই মর্যাদা লাভের 4 মাস পর ভারতের বিপক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথম টেস্টে 9 উইকেটে হারলেও সেই সময় আমিনুল ইসলাম বুলবুলের দুর্দান্ত সেঞ্চুরি ছিল বাংলাদেশের জন্য বিশাল প্রাপ্তি। এরপর পেরিয়ে গেছে দীর্ঘ 25 বছর। এই 25 বছরে বাংলাদেশের হয়ে টেস্ট খেলেছেন 107 জন ক্রিকেটার। এই সময়ে বাংলাদেশ 154টি টেস্ট খেলেছে, এর মধ্যে 155তম টেস্ট চলমান। দীর্ঘ 25 বছরের পথ চলা এবং 150রও বেশি টেস্ট খেলার পরও বাংলাদেশের টেস্ট ক্রিকেট খুব একটা এগোয়নি বলে অভিযোগ তুলেছেন ক্রিকেট প্রেমীরা। পরিসংখ্যান মতে 154 টেস্ট খেলে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র 23 ম্যাচে, বাকি 111টিতে হার ও 19টিতে ড্র। জয়ের হার মাত্র 14.93%, যা টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সবচেয়ে কম। তবে এই 25 বছরের মধ্যে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে হারিয়ে দেওয়া সহ পাকিস্তানে গিয়ে টেস্ট সিরিজ জিতে আসাটাও বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের জন্য বড় অর্জন বলেই মনে করছেন কেউ কেউ। এরপরও টেস্ট দলের মর্যাদা পাওয়ার পর আজ 25 বছর পূর্তি উপলক্ষে প্রশ্ন উঠেছে, এই আয়োজন কি শুধুই আনুষ্ঠানিকতা, নাকি টেস্ট ক্রিকেটে বাংলাদেশ সত্যিকারের শক্তি হয়ে ওঠার পরিবর্তনের সূচনা? সব মিলিয়ে লাল বলের ক্রিকেটে কেমন কাটলো বাংলাদেশের 25 বছর, এসব নিয়ে আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম 2 পরিচালক ফাহিম সিনহা এবং ইফতেখার রহমান মিঠু। স্বাগত জানাচ্ছি আজকে রাজখানে। ইফতেখার রহমান মিঠু, আপনাকে দিয়ে শুরু করি। যেটি বলছিলাম, ঐতিহাসিক একটি দিন আজকে 26শে জুন, এবং এই সময়টাতে ঠিক 25 বছর আগে এই দিনটিতে দাঁড়িয়ে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের যে মর্যাদা পেয়েছে এবং আমরা দেখেছি আসলে প্রথম যে ম্যাচটি হয়েছিল সেটি খুব সম্ভবত, যদি আমি ভুল না করি, 10 নভেম্বর হয়েছিল। একেবারে কানায় কানায় আসলে পরিপূর্ণ ছিল পুরো স্টেডিয়াম, এক ফোঁটা জায়গাও হয়তো ছিল না। এই যে উন্মাদনা, বাংলাদেশের মানুষের ক্রিকেটের প্রতি এই যে ভালোবাসা, আপনি একদম সেই সময়টাকে উপলব্ধি করেছেন, সেই সময়টাতে আপনি সেই জায়গাটিতে ছিলেন। টেস্টের এই যে মর্যাদাটা আমরা পেয়েছি সেটি অনেকটাই বলা চলে আপনাদের হাত ধরেই এসছে। সেই দিনটার কথা একটু আপনার কাছে শুনতে চাই। আমি আসলে প্রথম কথা হচ্ছে যে 25 বছর যে হয়ে গেছে এটা আসলেই কল্পনা করতে মনে হয় এটা সেই দিন ছিল। আপনার জিনিসটা ছিল তখন তো আমাদের ইভেন ডেডিকেটেড গ্রাউন্ডও ছিল না, কিন্তু আমাদের ন্যাশনাল স্টেডিয়ামে খেলা হতো, হ্যাঁ, ওইখানে ফুটবলও হতো, ক্রিকেটও হতো। তো ওই রকম সময় আপনার এই টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরে প্লাস আমাদের অর্গানাইজিং অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স, আমরা তার আগে মাত্র, আমি যেহেতু জড়িত ছিলাম, তার আগে মাত্র 2টো টুর্নামেন্ট, একটা মিনি ওয়ার্ল্ড কাপ এবং একটা সার্ক টুর্নামেন্ট নিয়ে, মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট অর্গানাইজিং করা একটা কিন্তু চারটিখানি কথা না। সো ওইভাবে জিনিসটা খুব ফেস্টিভ ছিল। প্লাস তখন জিনিসটা হচ্ছে কি যে এখন যত টিভিতে আমরা ক্রিকেট খেলা দেখি, তখন কিন্তু ক্রিকেট খেলা, ভালো খেলোয়াড়দের দেখা, ওই রকম টিভির এক্সপোজারটা ওই রকম ছিল না। সেই জন্যে আমার মনে আছে যে টিকিটের প্রচণ্ড প্রেশার ছিল, মানে কানায় কানায় তো পূর্ণ ছিল। তারপরেও অনেক লোক ফেরত গেছে যে তারা টিকিট পায়নি। সো ওই হিসাবে, এবং আমরা তো অ্যাকচুয়ালি বলবো যে সেকেন্ড ইনিংসটা ছাড়া সব কিছু কিন্তু পিকচার পারফেক্ট ছিল বাংলাদেশের। যে আপনি প্রথম নেমেই আপনি আমাদের হাবিবুল বাশার ব্রিলিয়ান্ট 75 না কত, 76, সেটি বোধহয় প্রথম হাফ সেঞ্চুরি করা হয়েছিল বাংলাদেশের ইতিহাসে। তারপরে দেখেন আমিনুল ইসলাম বুলবুল তারপরে 140 প্লাস করলো, প্লাস একটা 5 উইকেট আমাদের দুর্জয়, একটা 5 উইকেট, মানে সেঞ্চুরি আর 5 উইকেট ইজ সিমিলার। তো সব দিক দিয়ে আমরা কিন্তু খুব ভালো খেলেছিলাম, কিন্তু এক্সপিরিয়েন্সের জন্যে সেকেন্ড ইনিংসে আমাদের কিন্তু সবচেয়ে বড় প্রাপ্তি যেটা অ্যাকচুয়ালি আমরা যেটা, মানে আপনি শুধু টেস্ট জেতাটা না, আপনার হচ্ছে কি টেস্ট স্ট্যাটাস পেলে সাথে সাথে যে এক্সপোজারটা হচ্ছে। আজকে যদি আপনি টেস্ট স্ট্যাটাস না পেতেন, আমরা কিন্তু যেই লেভেলেই গেছি এই লেভেলে যেতে পারতাম না। কারণ স্টেটাস পাওয়ার সাথে সাথে ঘটনা হচ্ছে কি, আপনি
ওদের ইন্টারন্যাশনাল ক্যালেন্ডারের মধ্যে আপনি ইনক্লুডেড হয়ে গেছেন। জি। আগে তো বাইলেটারাল হতো যে আপনি রিকোয়েস্ট করছেন আমি ইংল্যান্ড যেতে চাবো, আমি হবে, কিন্তু এটা হতে প্রথম কথা ফান্ডিংটা আমাদের বেড়ে গেল, যেটার জন্যে আপনার ক্রিকেট যে এত পপুলারিটি হয়েছে। যত কথাই বলেন ফান্ড ছাড়া কিন্তু আপনি সম্ভব না। আপনি এক্সপোজার বলেন, ফেসিলিটি বলেন, কোনোটাই গ্রো করতে পারবেন না। তো স্টেটটা আমরা যদি শুধু টেস্ট স্ট্যাটাসের রেজাল্টটা দেখি, সেটাই হয়তো আপনারা বলতে পারেন সবাই যে খুব মানে পিপল আর নট হ্যাপি, কিন্তু অ্যাকচুয়ালি ওইভাবে না দেখে আপনি স্ট্যাটাসেস পেয়েছেন বলে আজকে আপনি ওই লেভেলে চলে গেছেন, ফার্স্ট 10টা টিমের মধ্যে চলে গেছেন, যেখান থেকে আপনার ফাইন্যান্সিয়ালও বেনিফিট আসছে এবং রেগুলারলি আপনি বড় টিমের সাথে খেলতে পারছেন। তো এইটাই হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি বাংলাদেশ ক্রিকেটের জন্য। নিঃসন্দেহে। এবং সেই সময় যে উন্মাদনার কথা আমরা বলছিলাম, আপনারা তো আসলে ওই সময়টাকে যাপন করেছেন, ওই সময়টাকে নিজে দেখেছেন। ফাহিম সিনহা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে আসলে এই মুহূর্তেও যদি আমি আসি, অনেক আলোচনা চলছে। আমরা টেস্ট নিয়ে আলোচনা করছি এবং টেস্টের আসলে যে 25 বছর পূর্ণ হলো, সেটি মানুষের জীবনের একটা প্রজন্মের সমান সময়। তো আমি একটু জানতে চাই আসলে আপনি দীর্ঘদিন ধরে তো ক্রিকেটের সাথে জড়িত আছেন, আমি যদি ভুল না করে থাকি হয়তো পারিবারিকভাবেও আপনারা নানানভাবে ক্রিকেটের সাথেই জড়িত আছেন। এই দীর্ঘ পথ চলায় আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশে কতখানি এগিয়ে নিয়ে গেছে এবং এখনও আসলে নানানভাবে আলোচনা সমালোচনার ঊর্ধ্বে আমরা উঠতে পারছি না। খেলার মাঝে অনেকভাবে রাজনীতিকীকরণের কথাও আমরা শুনতে পাচ্ছি, নানানভাবে এই বোর্ডের বিরুদ্ধে অনেক আলোচনা সমালোচনাও আছে। সেখান থেকে আসলে বেরিয়ে আসার উপায়গুলো কি? আমি আসলে আপনার অর্গানাইজার হিসাবে শুরু করি আপনার 2004-এ। অফিস লিগ তখন প্রফেশনালি হতো, সুমন ভাই ছিলেন আমাদের টিমে খেলতেন। তো তারপরে আপনার সূর্য তরুণ ক্লাব। তো 2004-এর পর থেকে আপনার মোটামুটি অন অ্যান্ড অফ আপনার ক্লাব ক্রিকেট বা আপনার প্রফেশনাল ক্রিকেটের সাথে ছিলাম। সো ওই টাইম থেকে মানে ওই ইনঅগ্রাল টেস্ট ম্যাচের যদিও আমি দর্শক ছিলাম, আমার বাবা তখন বোর্ডের একটা অংশ ছিলেন। তো মানে এই যে রাজনীতি কথা যেটা আপনি বললেন, আমার মনে হয় ভালো খেলতে পারলে ফোকাসটা চলে যাবে মাঠের দিকে। আর সবসময় আপনার দেখা যায়, আমার তো প্রথম টার্ম, সো আগে আমার এই এক্সপিরিয়েন্সটা ছিল না। মেবি আপনার সামনে একটা ইলেকশন খুব তাড়াতাড়ি আসছে 2-3 বা 4 মাসের মধ্যে, ওই কারণেও হতে পারে। আর যেটা হয়েছে অনেক তর্ক বিতর্ক, অনেক ধরনের সমালোচনা গত কয়েক মাস ধরে সোশ্যাল মিডিয়া বা মেইনস্ট্রিম মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি। এবং এটা একটা ম্যাটার অফ টাইম, এই জিনিসগুলো সেটেল হয়ে যাবে। আর মানে আমি এতটুকু বলতে পারি যে আমরা শুরু থেকেই আপনার ফোকাস ছিলাম ক্রিকেটে, মানে অন্তত পক্ষে একটা অংশ ক্রিকেট বোর্ডের সবসময় আপনার ক্রিকেট নিয়েই আমরা ফোকাসড, আমরা যারা ক্রিকেটিং ডিপার্টমেন্টগুলো সরাসরি দেখি। আর একটা কথা বলতেই হবে যে বুলবুল ভাই আসার পরে আমাদের ওই ফ্লোটা আবারও আমরা রিগেন করতে পেরেছি, আবার মানে আমাদের ওই আগ্রহটা মাঠের দিকে আবারও। একটু জানতে চাই ফাহিম সিনহা, আপনারা যারা আসলে ক্রিকেট বোর্ডের সাথে কাজ করেন, আপনাদেরকে নিয়ে আসলে আলোচনার তো কোনো শেষ নেই। আপনি বুলবুল ভাইয়ের কথা তুললেন যখন, খুব সম্প্রতি নিশ্চয়ই আপনার চোখেও পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বেশ আলোচনা সমালোচনা চলছে ওনাকে নিয়ে। উনি কোনো একটা হোটেলে থাকার ইস্যুটি বারবার সামনে উঠে আসছে, সেটি নিয়ে নানানভাবে বিতর্কেরও সৃষ্টি হচ্ছে। আসলে সেটি আসলে সেই ফিনান্সটা কোথা থেকে এসছে, বোর্ডের টাকা দিয়ে নাকি ওনার ব্যক্তিগত টাকা দিয়ে, এই ধরনের আলোচনার ঊর্ধ্বে কেন আসলে আমরা উঠতে পারছি না? আচ্ছা, এটা আপনার উনি যেহেতু ওয়েস্টিন হোটেলে উঠেছিলেন, উনি এখন খুব সম্ভবত ওনার কোনো রিলেটিভের বাসায় থাকেন। উনি যেহেতু অনেক বছর ধরে বিদেশে অস্ট্রেলিয়াতে কাজ করছেন, অস্ট্রেলিয়ার দুবাইতে মিলে আইসিসিতে কাজ করছেন, সো বাংলাদেশে ওনার বাসা নেই। সো উনি আসার পর স্বাভাবিকভাবে প্রথমে হোটেলেই ছিলেন। এখন প্রশ্নটা হচ্ছে যে হোটেলের বিলটা যে আপনার বিসিবি দিচ্ছে, এইটা কোথার থেকে আমরা কনফার্ম হলাম? আমরা তো কেউ কোনো স্টেটমেন্ট এরকম কখনো বলিনি। যেটা হয়েছে, আমরা বোর্ড মিটিংয়ে প্রপোজ করেছিলাম বাকি ডিরেক্টররা যে যেহেতু উনি একটা জব স্যাক্রিফাইস করে 3-4 মাসের জন্য ক্রিকেট বোর্ডের এইরকম একটা কমপ্লিকেটেড টাইমে ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিতে এসেছেন, বা উনি রাজি হয়েছেন আপনার ইলেকশন পর্যন্ত প্রেসিডেন্সি নেভানোর, তো
তো আমরা মনে করেছিলাম ডাইরেক্টররা যে আমরা একটা প্রপোজাল দেই বোর্ডে, মেজরিটি সব ডিরেক্টরেই আমরা এগ্রি করেছিলাম যে আমরা বোর্ড ওনার হোটেলের খরচটা দেবে, কিন্তু সেটা কিন্তু উনি নেননি। তো আমার মনে হয় জিনিসগুলো ক্লিয়ার হওয়ার আগে একটা স্টেটমেন্ট বা এরকম কনফিউশন আপনার মিডিয়া থেকে ছড়িয়ে যাওয়াটা ঠিক না। জি, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে নানানভাবে আলোচনা চলছে, সেটিকে আসলে কোথাও না কোথাও তো আসলে ক্লিয়ার করে আলোচনা করাটাও দরকার। সেই জবাবদিহিতা, স্বচ্ছতার জায়গাটাও আসলে বোর্ডের নিশ্চয়ই থাকার প্রয়োজন আছে। হাবিবুল বাশা সুমন, অন্য অনেক প্রশ্ন দিয়ে শুরু করা যেত, কিন্তু আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই যে এই সময়টাতে শুনেছেন বাংলাদেশ আসলে টেস্ট মর্যাদাটা লাভ করেছে এবং যেটিকে আসলে আমরা একটা অন্যরকম আভিজাত্যের খেলা বলে থাকি টেস্ট ক্রিকেট। সেই সময়টাতে ঠিক কেমন লাগছিল এবং দলে আপনার নাম থাকবে কি থাকবে না সেটি নিয়ে কি একটু ভাবনায় ছিলেন? অনেকখানি ছিলাম, ডেফিনেটলি। দেখুন, আমরা যখন শুরু করেছি আমাদের ক্যারিয়ার, ক্রিকেট ক্যারিয়ার যখন শুরু হচ্ছে, মোস্ট অফ আস যারা আমরা প্রথম টেস্ট ম্যাচের দলে ছিলাম, আমাদের কিন্তু তখন লক্ষ্য ছিল মোস্টলি ঘরোয়া ক্রিকেট নিয়ে। আমাদের যেটা প্রিমিয়ার লিগ খেলে থাকি আমরা, আমাদের ক্রিকেট ক্যারিয়ার বলতে সেটাই ছিল। আমরা তখন আন্তর্জাতিক ম্যাচ খেলতাম, মানে আমাদের জন্য আইসিসি ট্রফিটা মূল ট্রফি ছিল, যেটা 4 বছর পর পর হতো। আর ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার সুযোগ হতো খুব হাতে গোনা, বছরে হয়তো 2 বছর পর পর হয়তো এশিয়া কাপ হতো, তখন সেটা খেলতাম আমরা। সো আমরা যে টেস্ট খেলবো এই স্বপ্নটা আমাদের ছিল না, মানে আমার তো ডেফিনেট ছিল না, কারণ ওইখানে যাব, টেস্ট ম্যাচ খেলার সুযোগটা পাবো, এটা আমাদের জন্য কিছুটা অকল্পনীয় ছিল। বাট যখন থিংস স্টার্টেড, স্টিল 97 আইসিসি ট্রফি জেতার পর যখন টুকটাক আলোচনা শুরু হয়েছে, তারপর 9-10 যখন ওয়ার্ল্ড কাপে গেলাম, তখন একটু আলোচনা একটু জোরালো হয়েছে। বাট সত্যি কথা বলতে আমরা বিশ্বাস করতে পারছিলাম যে আসলেই আমরা টেস্ট খেলতে পারবো, বিকজ টেস্ট খেলাটা না একটা এলিট খেলা, মানে যারা যে 10টা দল বলে থাকি, আমরা একটা কথা বলি না, ক্রিকেট 10টা দল খেলে, ক্রিকেট আসলে 10টা দল খেলে না, ক্রিকেট কিন্তু অনেক দল খেলে, 108টার প্লাস দল খেলে, তার মধ্যে 10টা 11টা এলিট কান্ট্রি। তো আমরা তো এলিট কান্ট্রি একজন হতে যাচ্ছি, সেটা হতে পারবো, সেটার সংশয় খুব ভালো মতোই ছিল। বাট যখন আমরা পেলাম যে আজকের দিনটা, যখন আমরা বুঝলাম যে আমরা টেস্ট খেলবো, টেস্ট খেলার সুযোগ পাবো, আমাদের যত বাংলাদেশের ক্রিকেটার ছিল তারা সবাই টেস্ট প্লেয়ার হতে চেয়েছে। আমাদের মনের মধ্যে তখন এমন একটা ব্যাপার তৈরি হয়ে গেছে, বিকজ টেস্ট প্লেয়ার এই স্ট্যাটাসটা সম্পূর্ণ ভিন্ন। মানে আপনি এক হলো ইন্টারন্যাশনাল খেলা, আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ তখনও খেলেছি, ইন্টারন্যাশনাল প্লেয়ার হয়েছি, বাট টেস্ট প্লেয়ার নামের পিছিয়ে তকমাটা, এটা অনেক বড় ব্যাপার ছিল আমাদের সবার জন্যে। সো এটা লাইক স্বপ্ন, মানে অনেক দূরের একটা স্বপ্ন সত্যি হয়েছে। সো উই আর ওভারজয়েড ডেফিনেটলি। যখন পেলাম যে সংশয় তো, বিকজ আমারটা ভিন্ন, আমার ব্যাপারটা ভিন্ন ছিল, বিকজ আমি দুটো বড় অকেশন মিস করেছিলাম। 97 আইসি ট্রফিতে খেলতে পারিনি, তার আগ পর্যন্ত ছিলাম, আবার তারপরে একটা বছর দলের থেকে আবার 19 ওয়ার্ল্ড কাপের আগে বাদ পড়েছিলাম। সো দুইটা বড় অকেশনে দলে ছিলাম না। যখন টেস্ট স্ট্যাটাস পেলো, যখন আমি দলের সাথে তারপর থেকে সফর করছিলাম, প্রথম টেস্টের আগে একটা সাউথ আফ্রিকা ট্যুর সেখানেও ছিলাম। সো তারপর যখন দল গঠন হলো, তো একটাতেই ছিল যে আমি খেলতে চাই, অ্যাটলিস্ট এই সুযোগটা আমি প্রথম টেস্টটা মিস করতে চাই না। সংশয় ছিল, সেই সংশয়টা তৈরি হয়ে গেছিল, বিকজ যেই মুহূর্তে আসলে খেলেছেন, যখন আপনার নামটা অ্যানাউন্স হয়েছে, আপনি মাঠে নেমেছেন, এবং আমরা শুরুতেও বলছিলাম আসলে গ্যালারি ভর্তি দর্শক ছিল, মিঠু ভাই বলছিলেন যে জায়গা দেওয়ার মতন টিকিট আসলে আমরা দিতে পারছিলাম না, এমন অবস্থা ছিল বাংলাদেশে। সেই উন্মাদনাটা কেমন লাগছিল? ধরুন, আমার ক্যারিয়ারটা একটু ভিন্ন ছিল, বিকজ আমি কখনো সাপোর্টিং টিমে খেলিনি, বিকজ আমি আবহনী মডার্নে খেলেছি অনেক পরে, শুরু থেকে আবহনী মডার্নে খেলিনি। তো তখনকার ওই সময়ে যারা আবহনী মডার্নে খেলতেন, তারা ক্রাউড সাপোর্টটাও জানতেন, কিন্তু আমি সবসময় মোস্টলি খেলেছি বাংলাদেশ বিমান দল করতো, ওই দলে খেলেছি, তো ব্রাদার্স টিমে খেলেছি। আমাদের তো ক্রাউড ছিল, তো ক্রাউডের যে চিয়ার আপ করাটা, যে সাপোর্ট করাটা, সেটা আসলে আমি খুব একটা পেতাম না, বিকজ আমি সবসময় অন্য দলে খেলতাম। তো আমি কিন্তু বেসিক্যালি যখন প্রথম টেস্ট ম্যাচটা খেললাম, আই মিস সেঞ্চুরি, আমার মনে সেঞ্চুরিটা মিস করেছি। কিন্তু আপনি তো প্রথম হাফ সেঞ্চুরি করেছেন বাংলাদেশ টেস্ট ইতিহাসে। হাফ সেঞ্চুরি করতে আমার সেঞ্চুরি হওয়া উচিত ছিল, বিকজ আমি খুব স্বাচ্ছন্দ্যে খেলছিলাম এবং বেশ কাছাকাছিও চলে গেছে। যেটা হয়েছে আমি এখন রিয়েলাইজ করি, তখন দর্শকরা প্রতিটা রানে, প্রতিটা বাউন্ডারিতে এত চিয়ার করছিল আমাকে, যেটা আমি আসলে কখনো পাইনি। সো আমি আসলে ওভার এক্সাইটেড হয়ে গেছিলাম, এবং সব কিছু খুব সহজভাবে হচ্ছিল, এবং এই এক্সাইটমেন্টে হয়তো রানটার বড় হয়নি, সেঞ্চুরি করতে পারিনি। এবং এই 25 বছরের এই যে জার্নি, আসলে আপনাদের সেই জার্নির পথ চলায় আমরা নানানভাবে ক্রিকেটকে দেখেছি, ক্রিকেটের ইতিহাসের একটা নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, কিন্তু আসলে এই 25 বছরে আমরা ঠিক কতখানি পথ পাড়ি দিতে পেরেছি, সেটাও তো একটা প্রশ্নের থেকে। রহমান মিঠু, টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর আপনি বলছিলেন যে বাংলাদেশের যে ফিনান্সিয়াল যে আর্নিং, সেটি অনেকটা বেড়েছে। একদম শুরুর দিকে আসলে যারা বাংলাদেশে যখন টেস্ট সম্মাননা পেয়েছে, সেই সময়টাতে যারা জড়িত ছিলেন, সেই সময় যারা প্রেসিডেন্ট ছিলেন,
তাদের কথা যখন আমরা শুনেছি, তারা বলেছেন যতখানি অল্পটুকু আছে সেটা দিয়ে আসলে শুরু করেছেন আপনারা, এরপরে ধীরে ধীরে আসলে সেই জায়গাটিকে আপনারা বৃহৎ বানিয়েছেন। এখন একটু জানতে চাই, ফুল মেম্বার হয়েছে বাংলাদেশ, অর্থের দিক দিয়েও অনেক এগিয়েছে, লোকাল মার্কেটের আর্নিং নাকি আসলে আইসিসির কারণে বাংলাদেশের এই ক্রিকেট বোর্ডের আর্নিংটা বেশি বাড়ছে, কোনটির দিকে আসলে আপনারা বেশি ফোকাস করছেন? আমি এই প্রশ্নের উত্তরটা নিব, একটা বিরতি নিতে চাই। জি25 প্রাথমিক রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 প্রাথমিক রাজকাহন দেখছেন, ইফতেখার রহমান মিঠু। প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরে ফুল মেম্বার হয়েছে বাংলাদেশ, অর্থের দিক দিয়েও বাংলাদেশ অনেকটা এগিয়েছে। 25 বছর আগে আপনারা বাংলাদেশ ক্রিকেটকে ঠিক যেই অর্থের যোগান নিয়ে শুরু করেছিলেন তার থেকে হয়তো অনেক গুণ বেড়েছে, সেটি হয়তো 100 গুণ বললেও খুব একটা কম হবে না। সেই জায়গাটি থেকে একটু জানতে চাই, লোকাল মার্কেটের আর্নিং নাকি আসলে আইসিসির এই আর্নিং দিয়ে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে গেছে? বেসিক্যালি আইসিসির আর্নিংটা তো একটা ওয়ার্ল্ড কাপের বলেন, টি20 ওয়ার্ল্ড কাপ বলেন, ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ বলেন, সবগুলির আর্নিং থেকে একটা পোর্শন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এভরি ইয়ার পায়, উইচ ইজ আ ভেরি সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট। কিন্তু সাথে সাথে যেহেতু এটা নাম্বার 1 স্পোর্টস হয়ে গিয়েছিল, তখন আপনি দেখবেন যে বড় বড় অল বিগ কোম্পানিজ, আপনার রবি বলেন, গ্রামীণ ফোন বলেন, পেপসি বলেন, কোকাকোলা বলেন, দে ওয়্যার দ্য বিগ বয়েজ যেটা বলি আমরা, তারা এই স্পন্সর করতে ইন্টারেস্টেড ছিল। এইটা দিয়ে সো আপনি দুটাই বলতে পারেন, কিন্তু পোর্শনটা আইসিসিরটা বেশি। কিন্তু আপনি লোকাল মার্কেটের যেটা আর একটা জিনিস, যে আগে ক্রিকেট খেলাটা হতো কি জানেন, ক্লাব ভিত্তিক, পাড়া ভিত্তিক হতো। পাড়ায় আমরা ধরেন যে পাড়ার টিম থাকতো, সেই টিম হয়তো পাড়ার থেকে চাঁদা তুলে টিম করতো, ওইভাবে আসতো। এইটা আস্তে 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 এটা কমে গেছে। তো সুতরাং এটার কিন্তু ডুয়েল এফেক্ট আছে। আগে যে প্যাশন ছিল, কথাটা বলছেন, পাড়ার ছেলেরা, ধরেন আমিও ওই রকম পাড়ার টিম ছিল, পাড়ার টিমের সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন জিতেছে, এই প্যাশনটা, বা আপনি যদি ও এসছে নর্থ বেঙ্গল থেকে, ওই দিকেও ক্রিকেট যেরকম ছিল, কিছু লোক হয়তো একটা টিম চালাতো, হ্যাঁ, তারপরে ধরেন ওর বাবা, আমরা ওয়ান অফ দ্য, আমাদের যে যেত ওনার কাছে, ওনার একমি ল্যাবরেটরির সিনা ভাই আমাদের স্পন্সর করতো। উনি নিজের টিম না, উনি কিন্তু 10-15টা টিমকে স্পন্সর করতো। সো তখন 2000-এ যখন ইয়েছে, তখন ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম ছিল, প্র্যাকটিস গ্রাউন্ড বলেন, ইভেন ডেডিকেটেড গ্রাউন্ডও ছিল না। এখন তো আসলে অনেকটাই এইসব হ্যাঁ, সমস্যা এখন এটা অনেক হয়েছে, কিন্তু আমরা হচ্ছে কি এইদিকে এগিয়েছি, কিন্তু অন্য দিক দিয়ে খেলার আবার মানে পিছিয়ে তাহলে আমরা এগোতে পারলাম না কেন? ওই আমার পার্সোনাল মতামত হচ্ছে কি, আজকাল আপনার ফেসিলিটিটা আমরা ঢাকা কেন্দ্রিক বা চিটাগং কেন্দ্রিক, হ্যাঁ, মানে এই 2-3টা জায়গার কেন্দ্রিক, তাতে হচ্ছে কি, কিন্তু প্লেয়াররা কিন্তু আজকাল আমরা আমাদের ছেলেমেয়েকে কিন্তু খেলতে দিচ্ছি না। প্লাস ধরেন আমি আমার কথা বলি, আমরা যখন গেলাম, আমি নটরডেম কলেজ থেকে ক্লাস শেষ করে আউটার স্টেডিয়ামে যেতাম ওয়ারি ক্লাবে প্র্যাকটিস করার জন্যে। ওই সব জিনিস কিন্তু আজকালকার প্যারেন্টরা হয়তো ওই রকম করে পুশ করছে না। তাতে হচ্ছে কি, আমাদের বাইরের ছেলেরা আসছে, বরিশাল, রংপুর, যেখানে ইনফ্রাস্ট্রাকচারের অবস্থা ভালো না। কিন্তু অনেকেই জানে না, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু 1000 ম্যাচেস অ্যারেঞ্জ করে। সেখানে খুঁজে নিয়ে আসবার দায়িত্বটাও তো আসলে ক্রিকেট হ্যাঁ, বোর্ডের তো আছে। গেম আমাদের, আপনি খেয়াল করে দেখেন, ও আরও ভালো বলতে পারবে, যেহেতু আমাদের হচ্ছে কি, যেখানে উইকনেস আছে, যেখানে আই থিঙ্ক উই শুড ওয়ার্ক, হচ্ছে কি, গেম ডেভেলপমেন্ট বলেন, এজ গ্রুপ বলেন, ওই সব জায়গায় প্রচুর ম্যাচ হচ্ছে, স্কুল ক্রিকেট হচ্ছে, ওইখান পর্যন্ত ক্রিকেটাররা কিন্তু এসে আন্ডার-19-এ উই আর পারফর্মিং সুপারব, বাট উই হ্যাভ টু ফাইন্ড আউট ওয়াই আন্ডার-19 থেকে বাংলাদেশ টিমের পর্যন্ত এইখানে প্লেয়ারদের একটা হারিয়ে যাচ্ছে। বুঝছেন কথা? পাইপলাইনে ফ্লো আছে। আপনি দেখবেন যে আন্ডার-19 পর্যন্ত বাংলাদেশ টিমের পারফরমেন্সও যদি দেখেন, ওয়ার্ল্ড কাপ জিতেছে, ওই পর্যন্ত, তার মানে ইউ আর দ্য
বেস্ট টিম, ওই লেভেলের কিন্তু বেস্ট টিম। এরপরে আসলে হঠাৎ করে কি এমন হয়ে যায় যেখান থেকে আসলে এই ক্রিকেটারগুলো হারিয়ে যায়? ফাহিম সিনহা, আমরা আসলে ফিনান্সিয়াল জায়গাটা নিয়ে কথা বলছিলাম, আপনি যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আছেন, একটু বলি, বিশ্ব ক্রিকেটের অন্যতম ধনী সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড অডিট রিপোর্ট সেটাই বলছে বিসিবি 2012 সালের অক্টোবর থেকে গত বছর জুলাই পর্যন্ত ব্যয় করেছে 2772 কোটি টাকা। বিগত এক যুগের দিকে যদি আমি তাকাই, নাজমুল হাসান পাপন, ওনার নামটা আমাকে নিতেই হচ্ছে, এবং ওনার আমলে আসলে বিসিবিতে যেই ধরনের দুর্নীতি হয়েছে আমি জানি না এই পুরো কাগজে সবগুলোই আসলে সেই দুর্নীতির লিস্ট কোনটা কোনটা বলবো, আমি একটা দুটো একটু বলি। 33 পৃষ্ঠার একটা অডিট রিপোর্ট করতে খরচ হয়েছে 46 লাখ টাকা। এক যুগে বল ক্রয় করেছেন আপনারা 92 কোটি টাকার। আর আসলে এত বড় লিস্ট যেটা পড়ে আমি হয়তো শেষও করতে পারবো না। 3টি সাধারণ সভায় ব্যয় হয়েছে 11 কোটি 18 লাখ টাকা। এই অস্বাভাবিক ব্যয়, এই দুর্নীতি বিসিবিকে সব সময় নানানভাবে প্রশ্নবিদ্ধ করেছে। আমরা একটা পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আছি, আমরা সবভাবেই আসলে পরিবর্তন চাই। নিঃসন্দেহে বাংলাদেশের এই ক্রিকেট বোর্ডেও আমরা পরিবর্তন চাই। সেই পরিবর্তনের পথে আপনারা হাঁটা শুরু করেছেন। দেখেন, বলের পিছে ব্যয় কত হয়, মানে এখন কোন বছরের কথা বলছেন, এই আপনার সামনে যেটা আছে এটা কিন্তু আপনার অভিযোগ, মানে দুদকে যেটা গিয়েছে নাজমুল হাসান পাপন যে সময়টাতে ছিলেন সেই সময়কালীন। জি, দেখেন আমাদের অডিট রিপোর্টটা আমরা মানে আমাদের ওয়ার্ল্ডের টপ 5 ফার্মের মধ্যে একজনকে দিয়ে করানো হয়। তারপরে ওই রিপোর্টটা ভেটিংয়ের জন্য চলে যায় হচ্ছে আপনার আইসিসির কাছে। এই রিপোর্টটা ওয়েট করায় আইসিসি আবারও আরেকটা কোনো রেকগনাইজ ফার্মকে দিয়ে, ওরা স্যাটিসফাইড হলে কিন্তু আইসিসির থেকে আমরা যে ইয়ারলি ফান্ডটা পাই ওইটা আইসিসি আমাদের জন্য বরাদ্দ করে। সো এখানে অস্বাভাবিক কোনো কিছু আছে কি না, যদি স্পেসিফিক বছর ধরে কোনো একটা মানে যে কোনো একটা স্টেটমেন্টের এগেনস্টে স্পেসিফিক কিছু বলা যায়, ওইটার হয়তো উত্তর ধরেন আমি একটু ঘাটিয়ে। সরি, আমি তো ইয়েতে 92 করোড় টাকা ক্রিকেট বলের কথা বলছে। আপনি এখন ক্রিকেট বল আপনি কার সাথে কম্পেয়ার করছেন? একটা ওয়ার্ল্ড ক্রিকেটে 2টা ক্রিকেট বল ইউজ করে টেস্ট ম্যাচেসে, হচ্ছে কুকাবুরা অ্যান্ড ডিউক, ঠিক আছে? কুকাবুরা বল অস্ট্রেলিয়ায় ধরেন $130-40, আপনি কল্পনা করতে পারেন না মার্কেটে $300 বল পাওয়া যায়, হ্যাঁ? কিন্তু কুকাবুরা বল ইজ অ্যাপ্রুভ বাই আইসিসি। এইখানে ডাইরেক্ট ইম্পোর্ট করা হয় ফ্রম আইসিসি অ্যাজ অ্যাপ্রুভ কুকাবুরা, হ্যাঁ? সো আমরা ডাইরেক্ট ইম্পোর্ট করতে হয় কুকাবুরা, অ্যান্ড ডাইরেক্ট ট্যাক্সও দেওয়া হয়, ধরেন 40% 50% ট্যাক্স যেটা আছে আপনার এই যে আপনি এখন মানে জিনিসটা হচ্ছে করলে যে হয়তো লিখে দিয়েছে 92 করোড় টাকা। উই আর ওপেন, আই ডোন্ট থিঙ্ক ক্রিকেট বলে কোনো এই যে আমি যে পয়েন্ট ধরে বলি, 92 করোড় টাকা যদি আপনার 1000 ম্যাচ খেলতেই তো 2000 বল লাগছে। কিন্তু তারপর আসলে নানান সময় আমরা দেখেছি তো দুদকের জালে আসলে বিসিবি পরিচালকরা পড়ছেন, সেটি বা কেন হচ্ছে? মানে এরকম স্পেসিফিক কারণ আমি কিছু আসেনি, মানে আপনার অভিযোগই এসেছে, অভিযোগ তো প্রমাণিত না। তো আপনার আমার মনে হয় অভিযোগ যখন আপনার ইনভেস্টিগেশনে যাবে তখন জিনিসটা আরও ক্লিয়ার হবে। আপনার যেটা বললাম, আমাদের অডিট প্রসেসটা খুবই স্ট্রং, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। আর আইসিসি কী ধরনের একটা ইনস্টিটিউশন আমরা সবাই জানি, ফিফা, আইসিসি, তারা অনেক মানে খুবই কমপ্লায়েন্ট 2টা অর্গানাইজেশন। সো এরা ওয়েট করার পরে যদি কোনো গ্যাপ না পায়, আমরা কি নিয়ে প্রশ্ন করছি। তো আমি আমি সাজেস্ট করবো আর কি, যারা এই অভিযোগগুলো বা যাদের মধ্যে এই সন্দেহগুলো আছে, আগে ইনভেস্টিগেশনটা প্রমাণিত হলে তারপরে আমার মনে হয় যে আমরা দুর্নীতি হয়েছে বা দুর্নীতির সুযোগ আছে। এখন যারা আসলে বোর্ডে আছেন, আপনারা সেই জবাবদিহিতার জায়গা, স্বচ্ছতার জায়গাটুকু নিশ্চিত করেছেন? ডেফিনেটলি আমাদের মানে ইভেন আমরা অডিট রিপোর্টগুলো পাবলিশ করার ক্ষেত্রেও মানে একমত হয়েছি সবাই। হাবিবুল বাশার সুমন, এই যে আসলে যে কথাগুলো আমরা বলছি, বাংলাদেশ টেস্ট ক্রিকেটে প্রাপ্তি অনেক সীমাবদ্ধতাও আছে আমাদের। আপনি প্রথম 10টা এলিট শ্রেণীর আসলে দেশের কথা বলছিলেন যারা টেস্টের মর্যাদা পায়, সেখানে বাংলাদেশের এখনকার র্যাঙ্কিং 9। এই 9-এ কি আসলে আমাদের থাকার কথা ছিল, নাকি আসলে 25 বছর একটা দীর্ঘ সময়, একটি রাষ্ট্রকে আসলে পরিবর্তন করা যায় 25 বছরে, আমরা আমাদের ক্রিকেটটাকে কেন পরিবর্তন করতে পারলাম না? আমরা টেস্ট ক্রিকেটে করতে পারিনি। দেখুন, এখন তো 3টা ফরম্যাটে খেলা হয়, টেস্ট ক্রিকেট, 50 ওভার্স, T20।
এই এই 25 বছর আমরা 50 ওভার ক্রিকেটে মনে হয় অনেক এগিয়েছি। আমরা কিন্তু গত 2023-24 সালে কিন্তু আমরা র্যাঙ্কিংয়ে 7 নম্বরে ছিলাম, 6 নম্বরে চলে আসার দিকে ছিলাম আর কি। আমরা 2023 ওয়ার্ল্ড কাপ যখন খেলতে গেছি ওই বছর র্যাঙ্কিংয়ে বাংলাদেশ 2 নম্বরে ছিল। অস্ট্রেলিয়া বাংলাদেশ, বাংলাদেশ 3, অস্ট্রেলিয়া 2 পয়েন্ট সমান, হিসেবে ইংল্যান্ড 1 নম্বর ছিল যখন ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়েছি। হোয়াইট বল ক্রিকেট বাংলাদেশে গিয়েছে, বাট টেস্ট ক্রিকেটে আনফর্চুনেটলি ইয়েস আমরা এই 25 বছরে যেখানে যাওয়ার কথা ছিল সেখানে আমরা যেতে পারিনি, এটা বাস্তবতা। টেস্ট ক্রিকেট ইজ হার্ড। আমার মনে হয় যে প্রথম কয়েক বছর 5-6 বছর তো আমাদের জন্য স্ট্রাগলিং পিরিয়ড ছিল, কারণ তখন আমরা একদম নতুন টেস্ট ক্রিকেটে। বাট পরবর্তী আফটার 10 ইয়ার 2010 সালের পর থেকে আমাদের টেস্ট ক্রিকেট আরও ভালো করা উচিত ছিল। আমি জানি না আমরা আমাদের খেলোয়াড়রা কিংবা আমরা সাদা বল ক্রিকেটে যেহেতু সাফল্য বেশি পাচ্ছিলাম, তো সেটা নিয়ে হয়তো আমরা বেশি খুশি থাকতাম। টেস্ট ক্রিকেট হয়তো তখন আমরা অতটা মানে ইফতেখার রহমান মিঠু আরেকটি কথা বলছিলেন যে এই কথাটি আসলে সাধারণ মানুষও হয়তো অনেকে বলার চেষ্টা করেন, যারা আসলে ক্রিকেট খেলছেন তাদেরকে যখন আপনারা পিক করছেন, কাদেরকে আসলে পিক করা হচ্ছে? আপনারা যারা অগ্রজ আছেন আপনাদের উপরে কিন্তু অনেকটাই এই দায়টা বর্তায় যে কাদেরকে দিয়ে আসলে আমরা বাংলাদেশকে পুরো পৃথিবীর সামনে রিপ্রেজেন্ট করছি, সেই জায়গাটিতে কি আমরা পিছিয়ে আছি? আই ডোন্ট থিঙ্ক সো। দেখুন, আমিও সিলেক্টর হিসেবে ছিলাম, তো এই কথাটা আপনি এই প্রশ্ন আমাকে করতেই পারেন। বাট দিস ইজ হোয়াট উই হ্যাভ, বা আমাদের যে দলটা খেলছে খুব বেশি খেলোয়াড় কিন্তু বাইরে নেই। আমরা যখন একটা স্কোয়াড ডিক্লেয়ার করি, স্কোয়াড পিক করি, স্কোয়াডটা নিয়ে কথা হয় খুব স্বাভাবিক, কিন্তু বাইরে যে খুব বেশি প্লেয়ার আছে তেমন কিন্তু নয়। দেখুন, আমাদের যেই ব্যাচটা খেলছিল বা যে ব্যাচটা আমাদের সিনিয়র যে ব্যাচটা গেছে ওই সময়টা কিন্তু আমাদের খুব ভালো সময় গেছে। বাট ওই সময়টা আবার একটা জিনিস হচ্ছে, যেহেতু এরা লম্বা সময় ধরে খেলেছে, লম্বা সময় ধরে খেলে কি বাইরে যারা আছে তারা তো সুযোগ পাননি, বিকজ আমাদের এটা সিল ছিল। এই 5 জন খেলার জায়গাটা আসলে কারোর ঢোকার কোনো অপশন ছিল না। তো বাইরে অনেক খেলোয়াড় ছিলেন, তারা ওই সময়টা ঢুকতে পারেননি, একটা ভ্যাকিউম তৈরি হয়েছে। আর কিছু খেলোয়াড় এই সময় এই পিরিয়ড অফ টাইমটা নিজেদেরকে এক্সেল করতে পারেনি, যারা তাদের এই সময়টা তাদের লিড দেওয়ার কথা ছিল। আর সেকেন্ড ব্যাচটা এইখানে মনে একটা আবার যারা আসলে ভালো করতে পারছেন, আমরা যদি অতি সম্প্রতি যে দুটো টেস্ট হচ্ছে সেখানেও তাকাই, সেখানেও দেখলাম তাদেরকে দিয়ে বারবার খেলানো হচ্ছে, সেটা নিয়েও তো সমালোচনা আছে। তা বারবার খেলানো হচ্ছে না, আমার আপনি মানে আনামুল হক বিজয়ের কথা বলছেন, তার কথাটা বেশি উচ্চারিত হচ্ছে। সেটা সিলেকশনের একটা প্রসেস, সেটা হতেই পারে। বাট আমার মনে হয় যে ক্রিকেট এমন একটা জায়গা, ইন্টারন্যাশনাল ক্রিকেট এমন একটা জায়গা যেখানে পারফর্ম না করে আসলে কারো খেলার সুযোগ থাকে না, আপনি পারফর্ম করে এখানে টিকে থাকতে হবে। নিশ্চয়ই সেই পারফরমেন্সের উপরেও আসলে অনেক ধরনের আমরা দেখতে পাচ্ছি যে অভিযোগ আসে। ইফতেখার রহমান মিঠু, এই যে আসলে আইসিসি যেটি আসলে পুরো বাংলাদেশ তথা সব জায়গায় আসলে ক্রিকেট খেলাটাকে নিয়ন্ত্রণ করছে, তাদেরকে নিয়েও তো অনেক আলোচনা আছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডকে অনেকেই আসলে আলোচনা বা সমালোচনা করে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডও বলেন। আবার আপনার সাথে আমরা জানি যতটুকু ব্যক্তিগতভাবে হয়তো ভারতের যারা ক্রিকেটার আছেন বা আসলে যারা এই বোর্ডের সাথে সংশ্লিষ্ট, তাদের সাথে খুব ব্যক্তিগত পর্যায়ে সম্পর্ক আছে। একটু জানতে চাইবো আসলে তাদের প্রভাবটা কতখানি বাংলাদেশ ক্রিকেটে। আমি উত্তরটি নিব, আমার আরেকটি বিরতি নিয়ে ফিরতে হবে। দর্শক, জি25 প্রাথমিক রাজকাহন থেকে আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরো একবার জি25 প্রাথমিক রাজকাহনে। ইফতেখার রহমান মিঠু, ভারতের যে আসলে প্রভাব পুরো বিশ্বের ক্রিকেটে, সেটি নিয়ে একটু জানতে চাই। আপনার সাথে ভারতের প্লেয়ারদের বা আসলে বোর্ডে যারা আছেন তাদের সাথে ব্যক্তিগতভাবে অনেক সুসম্পর্ক আছে, সেই জায়গা থেকে সত্যি কি আসলে বাংলাদেশের ক্রিকেটে কিংবা পুরো বিশ্বের ক্রিকেটে আইসিসির বড় প্রভাব আছে? একটা বলে ওপেন সিক্রেট কথাটা বলছেন। দেখেন, একটা সময় ভারতের ইনফ্লুয়েন্সের জন্যই কিন্তু ওরা যে বিগ থ্রি, মনে আছে আপনার কয়েক বছর আগে কথা হয়েছিল যে মানে ওরা 3 জন, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, তারা অন্য লেভেল করার কথা ছিল, 2টা লেভেল 3টা লেভেল এইভাবে ওদের। এখনও কিন্তু আপনি যদি চিন্তা করেন 22%-এর মতো, ইফ আই এম নট রাং, 22%-এর মধ্যে ইন্ডিয়া কিন্তু টাকা নিয়ে যায় আইসিসির থেকে। তো সুতরাং এন্টায়ার ঘটনা যেটা হয়েছে, ধরুন পেপসি কোলা যদি আইসিসিকে স্পন্সর করে, এটা কিন্তু পেপসি ইউএসএ করে না, পেপসি ইন্ডিয়া করে। তো যতগুলি আপনি খেয়াল করে দেখেন একটা ম্যাচের মধ্যে, যে আপনি ইভেন চাইনিজ ফোন কোম্পানিও অ্যাকচুয়ালি স্পন্সর করে, বিকজ লুকিং অ্যাট দ্য ইন্ডিয়ান মার্কেট। তো সুতরাং এটার একদম ওপেন সিক্রেট যে দে হ্যাভ ইনফ্লুয়েন্স ইন দ্য মার্কেট। আর আমার সাথে যেটা আছে, সৌরভ গাঙ্গুলি, আমরা একসঙ্গে ক্রিকেট খেলতাম। ওই যে আমরা যখন গুলশান ইউতে, ও রেজিস্টার্ড প্লেয়ার ছিল, ওর ভাই স্নেহাশিস গাঙ্গুলি ওই 90 সাল থেকে আমার সাথে খাতির, ও মাঝে প্রেসিডেন্ট ছিল। সো ইন্ডিয়া অ্যাকচুয়ালি হ্যাজ সেই প্রভাব তার মানে খানিকটা হলেও বাংলাদেশের ক্রিকেটেও পড়েছে।
মানে ইনফ্লুয়েন্স তো মানে আইসিসিতে ডেফিনেটলি তারা হচ্ছে বড় ভাই টাইপের সিচুয়েশন, এটা তো আর ডিনাই করা যায় না, কথাটা বুঝছেন? তার মানে সেই সেই জায়গাটিতে সেখানেও আসলে আমাদের অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যেতে হচ্ছে। বিশেষ করে যদি ক্রিকেটারদের কথা একটু জানতে চাই, হাবিবুল বাশার সুমন, মাঠে ক্রিকেট আসলে কি বলে? ক্রিকেটাররা রজত জয়ন্তী পালন করেছেন, আপনারা সেটি আসলে কতখানি রাঙাতে পেরেছেন? এবং আমি যতদূর জানি যে আসলে আজকের এই দিনটাতে সেই শুরু থেকে যারা কাজ করেছেন বাংলাদেশ টেস্ট ক্রিকেটের জন্য সবাইকে এক মঞ্চে দাঁড় করানোর এক ধরনের প্রত্যাশা আপনারা রেখেছিলেন, কিন্তু যদিও হয়তো এই এখনকার যে পরিস্থিতি আসলে রাজনৈতিক পরিস্থিতি সেই কারণে সেটি হয়ে ওঠেনি, তাদেরকে আসলে মিস করেছেন কিনা? তারা থাকলে হয়তো এই পরিস্থিতি আরো ভালো হতো নাকি আসলে কেমন হতো, কি মনে করেন? ফার্স্ট অফ অল, যে সম্মানটা আজকে বিসিবি দিয়েছে, থ্যাঙ্কস টু বিসিবি। আমাদের যারা প্রথম টেস্ট ম্যাচ খেলেছিল, আমাদের কিন্তু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তো আমাদের সবার সাথে সবার যোগাযোগটা আছে, আমাদের সবার কে কেমন আছে এই যোগাযোগটা, রিলেশনটা এখনও আমাদের মধ্যে আছে। সবাই মাঝে মাঝে আমরা কথা বলি, জোক শেয়ার করি। সো আজকে মিস করেছি ডেফিনেটলি। এরাই কিন্তু আমাদের একটা সুযোগ হয়েছিল, সৌরভ গাঙ্গুলি যখন আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন পিঙ্ক বল টেস্ট ম্যাচে, যেটা কলকাতায় হয়েছিল, সেখানে কিন্তু আমরা সবাই একসাথে হয়েছিলাম। আজকে যারা আসতে পারেনি, আকরাম ভাই সম্মত বা ব্যাংককে ভাবি অসুস্থর জন্য মনে হয়, আলশার এরকম নিউজিল্যান্ড সেটেল করে গেছে, ও আসতে পারে না, মঞ্জুর ইসলাম কাজের জন্য দেশের বাইরে, খালেদ মাসুদ পাইলট ছেলের গ্রাজুয়েশনের জন্য গিয়েছি কানাডা, তো ওদের খুব মিস করেছি। বাট আমরা টেক্সটিং যে তোমাদের মিস করছি, তোমরা আজকে নেই, কারণ আমরা যখন আবার একসাথে হই পুরোনো দিনগুলো নিয়ে আলাপ হয়। আমরা সবাই অনেকেই কম বেশি ক্রিকেটের সাথেই আছি, ক্রিকেট ডেভেলপমেন্টের সাথে আছি, কি কোচেস হয়েছেন। বুল ভাই আমাদের সাথে যোগ দিয়েছেন, যেটা আমার জন্য অনেক বড় ব্যাপার ছিল। দিনটা আমরা খুব ভালো কেটেছে আমাদের। আমার মনে হয় যে কোনো ক্রিকেট হিস্ট্রি মনে রাখা খুব ইম্পর্টেন্ট, যে কোনো দেশের ক্রিকেট কালচার জন্য, ক্রিকেট সংস্কৃতির জন্য খুব ইম্পর্টেন্ট। সেটা আজকে বিসিবি করেছে, উইচ ইজ ভেরি গুড। বাট ডেফিনেটলি আমাদের যখন কথা বলি একটা জিনিস নিয়ে বেশি আলাপ হয়, আসলে বাংলাদেশ ক্রিকেট নিয়েই বেশি আলাপ হয়। এবং আপনি নিশ্চয়ই সবার কম বেশি শুনেছেন, সবাই একটু কনসার্ন যে আমরা আসলে টেস্ট ক্রিকেটে আমাদের যে সবার যেটা স্বপ্ন ছিল যখন আমরা শুরু করেছিলাম, সবাই যেখানে দেখতে চেয়েছিলাম টেস্ট ক্রিকেটে বাংলাদেশকে, সেখানে তো আসলে আমরা এখনও পৌঁছাতে পারিনি। বাট আশাবাদী, দেখা যাক, হোপফুলি। আরেকটা প্রশ্ন একটু করতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে এই যে আসলে ক্রিকেটাররা নানানভাবে রাজনীতিতে জড়িয়ে পড়ছেন, ক্রিকেটাররা ইলেকশন করছেন, নির্বাচনে জয়ী হচ্ছেন, আবার এর পরে আসলে নানানভাবে রাজনৈতিক কারণে খেলা থেকে অনেকটা তাদেরকে দূরেও সরে যেতে হচ্ছে, সেটি আসলে কিভাবে আপনারা কোনো সেখানে নিয়ন্ত্রণের কথা ভেবেছেন, নাকি সেটিকেও আপনারা সাদরে গ্রহণ করছেন? আমি পার্সোনালি মনে করি যদি এটা সবার পার্সোনাল চয়েস, মানে আমি যদি ইলেকশন করতে, যদি আমার চয়েস, এটা মনে হয় না ক্রিকেট বোর্ড এখানে বাধা দিতে পারবে। বাট আপনি যদি পলিটিক্স করেন তাহলে ক্রিকেট খেলতে পারবেন। আসলে পলিটিক্স ডিমান্ডস লট অফ টাইম। পলিটিক্স তো আপনাকে অনেক একটা বড় গ্রুপ নিয়ে কাজ করতে হবে। আপনি যদি কোনো দলের হয়ে কাজ করেন তাহলে একটা অনেক বড় গোষ্ঠী দেখতে হবে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কিন্তু ডিমান্ড সো মেনি থিংস, আপনার সময় বলেন, আপনি ফিজিক্যালি স্ট্রেংথ বলেন, পলিটিক্স করে আসলে খুব ডিফিকাল্ট। সো আপনি যদি, আমার মনে হয় যে যদি কেউ পলিটিক্সে আসতে চায়, যদি ফিউচারে কেউ যদি আসতে চায়, তাহলে সম্ভবত ক্রিকেট থেকে বিদায় নিয়ে রিটায়ার নিয়ে করলেই তার জন্য ভালো, তার ক্রিকেটের জন্য ভালো, তার পলিটিক্সের জন্য ভালো। কারণ ক্রিকেট খেললে আপনি পলিটিক্সের সময় দিতে পারবেন না, আর পলিটিক্স করলে আপনি ক্রিকেটের সময় দিতে পারবেন না। তো আই ডোন্ট থিঙ্ক যে ক্রিকেট অ্যান্ড পলিটিক্স যারা কারেন্ট প্লেয়ার তাদের সাথে একসাথে যেতে পারে। সো আমার মনে হয় যে যারা খেলার চলানোর সাথে পলিটিক্স করেন তারা আসলে ইনজাস্টিস করছেন দুদিকেই, ক্রিকেটের জন্য, পলিটিক্সের জন্য। ফাহিম সিনহা, প্রশ্ন আসলে একটা থেকেই যায়, 25 বছরে আসলে আমরা কতটুকু এগোতে পেরেছি, সেই প্রশ্ন আমাদের বারবার সেই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। নানানভাবে ক্রিকেটার, ক্রিকেট বোর্ড আলোচনার সুযোগ তৈরি করে দিচ্ছে। দুর্নীতির কথা আপনি বলেছিলেন, অনেক ক্ষেত্রে কিন্তু বিসিবিতে হাজির হয়েছে দুদক, সেখানে প্রমাণও পেয়েছে দুর্নীতির। সেই সব কিছু আসলে অনেক ধরনের চ্যালেঞ্জ সামনে, এত চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা 25 বছরের প্রাপ্তির চেয়েও আসলে যে যাত্রাপথটা আমাদের বড় ছিল, সেই পথটাকে আমরা ছোট করে নিয়ে আসতে পারবো কিনা? না, দেখেন, আমরা আপনার আজকের দিনে আমরা বলতে পারি যে আমরা খারাপ খেলছি, বা মানে অন অ্যান অ্যাভারেজ আমরা বেশি খারাপ খেলছি, সাকসেস একটু কম। বাট আপনি যদি গত 8-10 বছরে আমাদের বাইল্যাটারাল সিরিজের সাকসেসগুলোও আমরা এখানে হয়তো উঠে আসছে না, বা যেহেতু রিসেন্ট টাইমসে খারাপ করছি, এই 8-10 বছরে যে ধরেন সাকিব তামিমদের যে ব্যাচটা ছিল, সাকিব তামিম, মাশরাফি, মুশফিক, রিয়াদ, এই ব্যাচটা কিন্তু অনেক সাকসেস এনে দিয়েছে আমাদেরকে। মুস্তাফিজ আছে, তাসকিন আহমেদ আছে, সেই ধারাটা অব্যাহত থাকছে না কেন? এইটা আপনার, হ্যাঁ, এটা বলতে পারেন যে একদম 15-20 বছর ধরে যে খারাপ করছে সেটা তো না। আপনার বাইল্যাটারালে মাঝখানে আমরা বেশ কিছু সাকসেস পেয়েছি। আমরা ইভেন আপনার টেস্ট ম্যাচ যদি বলি, আমাদের টেস্টের রেকর্ড খুব খারাপ, আমাদের র্যাঙ্কিংও খারাপ, বাট
আমরা অন অ্যান্ড অফ কিন্তু সাকসেস পেয়েছি। এখন আমাদের বের করা দরকার যে এখানে কনসিস্টেন্সিতে ফেরার জন্য কি করা দরকার, ওইটা ডায়াগনোস করাটা ইম্পর্ট্যান্ট। আর আমার মনে হয় যে মানে কনসিস্টেন্সি ছিল না বলেই কিন্তু আমরা আজকে এই সমালোচনাটার মধ্যে পড়ে গেছি। বাট যদি আমরা একটু স্পেসিফিক্যালি একটু পিছনে ফেরত যাই, বায়োল্যাটারাল সিরিজের সাকসেস খালি হোম সিরিজে না, আমরা কিন্তু সাউথ আফ্রিকাতে গিয়ে জিতেছি, ওয়েস্ট ইন্ডিজে গিয়ে জিতেছি, নিউজিল্যান্ডে গিয়ে জিতেছি। তো মানে ওইগুলো হয়তো ঢাকা পড়ে যাচ্ছে রিসেন্ট টাইমের ফেলিয়ারগুলোর জন্য। তো আমার মনে হয় ওভারঅল একেবারে যে পিছনে চলে গেছে ক্রিকেটটা সেটা না। পিছনে চলে গেলে আমরা এই 5 পাণ্ডব পেতাম না। এখন 5 পাণ্ডব চলে যাওয়ার পর যে ট্রানজিশনটা হচ্ছে আমাদের, এই ট্রানজিশনে আমরা চ্যালেঞ্জ ফেস করছি। আর আমাদের তরফ থেকে যে প্রবলেমগুলো থাকতে পারে, থাকাটাই স্বাভাবিক, ওই প্রবলেমগুলোই আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। আমরা একদম শেষ দিকে চলে এসেছি। আমি ছোট ছোট করে আপনাদের তিনজনের কাছে একটু 3টে প্রশ্ন করতে চাই। ইফতেখার রহমান মিঠু, খেলার সময় আসলে সবচেয়ে বেশি যেটি আকর্ষণ থাকে সেটা হচ্ছে টিকিটটা আসলে পাবো কিনা। একদম একজন সাধারণ দর্শক হিসেবে আমি আসলে সেটা একটু জানতে চাই, এই টিকিট বিক্রিতে যে অসামঞ্জস্য কিংবা টিকিট নিয়ে আসলে যে কালোবাজারি, সেগুলো আসলে দূর হবে কি? এখন যে সিস্টেমে আমরা গেছি, দেখেন ওয়ার্ল্ড ইজ মুভিং টু অনলাইন, তো সেটাও পাওয়া যায় না অনেক সময়। হ্যাঁ, এটা তো পাওয়া যায় না। এই ফুটবলেও সমস্যা হচ্ছে, আমাদের বিগেস্ট প্রবলেম হচ্ছে যে আমাদের ইন্টারেস্টের থেকে স্টেডিয়াম সাইজ ইজ টু লিটল। মানে আপনার 26,000 সামথিং হচ্ছে মিরপুর স্টেডিয়াম, কিছু কিছু আপনার ক্লাব এসব আমাদের কমপ্লিমেন্টারি দিতেই হয়, কারণ তাদের কন্ট্রিবিউশনের জন্য ক্রিকেট প্লেয়ারদের, তারপরে আপনার ধরেন নানান গভর্নমেন্ট অর্গানাইজেশন, এগুলি দেওয়ার পরে অ্যাকচুয়ালি বেচার জন্য আপনি থাকে 14-15 হাজার টাকা টিকিট, যেটা অ্যাডিকুয়েট না। তো আপনি প্রতি ভালো ম্যাচেই এই সমস্যা হয়। কিন্তু আমাদের আসলে উচিত যে আমরা যে ম্যানুয়াল সিস্টেমে ছিলাম, সেই ম্যানুয়াল সিস্টেম থেকে আমরা কিন্তু লাস্ট কতদিন, বছর দুয়েক আমরা কিন্তু 2 বছর ধরে আমরা অনলাইনে আছি। অনলাইনটাও তো হ্যাবিচুয়েট করতে হবে। এখন অনলাইন আপনি ট্রেনের টিকিট প্রথম দিকে তার মানে সমস্যা যিনি ছিল। আসলে খেলা দেখতে চাইছেন তাকে খেলা দেখার সুযোগটা অন্তত আপনারা করে দিবেন, সেই প্রত্যাশা আমরা রাখতে পারি আপনাদের কাছে। এইসব শোনেন, প্রবলেম তো থাকবেই, এটা 100% পারফেক্ট হবে না, সমাধানও প্রবলেম নিশ্চয়ই আছে। সমাধান আমরা নিশ্চয়ই। দেখছি। ফাহিম সিনহা, একদম ছোট করে জানতে চাই, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসলে যত সমালোচনা আছে সব সমালোচনার ঊর্ধ্বে আমরা উঠতে চাই এবং বাংলাদেশের অর্জনের মাত্রাটাকে আমরা আরেকটু বাড়িয়ে দিতে চাই, সেই প্রত্যাশা কতখানি? আমি 100% বিলিভ করি যে এটা সম্ভব। মানে একটা ভালো টিম ওয়ার্কের মাধ্যমে এটা, মানে আমি যেটা একটু আগে কন্টিনিউ করতে চাচ্ছিলাম যে মানে আমাদের মধ্যে এখন একটা ভালো টিম ওয়ার্ক আছে এবং আগামী বোর্ডে যারা থাকবেন, আমরা যদি থাকি কি না থাকি, আমার মনে হয় যদি একটা ভালো টিম ওয়ার্ক ডিরেক্টরদের মধ্যে, ম্যানেজমেন্টের মধ্যে থেকে পাওয়া যায়, তাহলে এই গোলটা অ্যাচিভ করা ভেরি ইজি। নিশ্চয়ই। হাবিবুল বাশার সুমন, একদম ছোট করে 20 সেকেন্ড, বাংলাদেশের যে অর্জন আসলে আপনারা দেখেছেন, যে স্টারডম আপনারা দেখেছেন, সেটি আমরা কিভাবে ফিরে পাবো? পারফরমেন্স ডেফিনেটলি আমরা যখন আবার পারফর্ম করা শুরু করবো রেগুলার বেসিসে, এটা আমরা আবার ফিরে পাবো। আমি আশাবাদী। আমরাও সেই প্রত্যাশা রাখতে চাই। বাংলাদেশের বুকে বারবার সেই লাল সবুজের জোয়ার আসলে ভেসে উঠবে এবং বাংলাদেশ ক্রিকেট আরও অনেক দূরে এগিয়ে যাবে। হাবিবুল বাশার সুমন, ফাহিম সিনহা, ইফতেখার রহমান মিঠু, অসংখ্য ধন্যবাদ আজকে রাজকাহন আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি25 নিবেদিত রাজকাহন থেকে। ফিরবো আগামী রবিবার রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।